নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের ভরতপুরে বিধায়ক, তিনি এতদিন যাবৎ বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলছিলেন। একদম নিজের যে স্ট্যান্ড পয়েন্ট, নিজের যে একদম ধর্মীয় স্ট্যান্ড পয়েন্ট বলা যেতে পারে, সেইখানে তিনি একদম স্টিক থেকে তিনি আর কাউকে মানছিলেন না। তিনি বলছিলেন দল পরে আমার কাছে একদম সরাসরি, কিন্তু আমার ধর্ম, আমার জাতি সবার আগে। 1963 সালে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমি মুসলিম মায়ের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, তাই আমার জাতি এবং ধর্ম সবার আগে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ থেকে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন। এবং তার পরবর্তীতে দেখলাম আমরা 18ই মার্চ হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছাকাছি যাওয়া, এবং তার পরবর্তীতে বেরিয়ে এসে তিনি একদম ভোল পাল্টে গেল হুমায়ুন কবিরের। যে হুমায়ুন কবির এতদিন ধরে শুভেন্দু অধিকারীকে ঠুসে দেবেন বলছিলেন, মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলছিলেন, সেই হুমায়ুন কবির একদম সম্পূর্ণ দোষটা, অর্থাৎ তাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিলেন ইলেকট্রনিক্স মিডিয়ার ওপর। এবং যেখান থেকে কিন্তু একটা নতুন গল্প সূচনা হলো। আবারও কি তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার সামনে মাথা নত করতেই হলো হুমায়ুন কবিরকে? কারণ আমরা আগেও বিভিন্ন সময় কিন্তু দেখেছি যে হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন দল পরিবর্তন করেছেন, এবং তাই নিয়ে তার বিভিন্ন মতামত বিভিন্ন সময় ছিল। তিনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু একদম বহরমপুর থেকে আমরা দেখেছি যে একদম কংগ্রেস করে 1982 সাল থেকে তিনি কংগ্রেস করছেন বলে তার দাবি ছিল। 2012 সাল পর্যন্ত কংগ্রেস করেছেন তিনি, তারপর তৃণমূল কংগ্রেসে যান, আবার কংগ্রেসে ফেরত আসেন, আবার পরবর্তীতে অধীর চৌধুরীর স্ত্রীর কোনো কথায় তার অভিমান হয়, সেখান থেকে তিনি অধীর চৌধুরীকে জানান, এবং তার পরবর্তীতে কংগ্রেস ছেড়ে তিনি আবারও কিন্তু বিজেপি জয়েন করেন। এবং বিজেপি জয়েন করার পর বেশি দিন সেখানে যখন কোনো হালে পানি পেলেন না, তারপরে আবার তৃণমূল কংগ্রেসের এসে তিনি টিকিট নিয়ে 2021 সালে বিধায়ক হন ভরতপুর থেকে। এই যে একদম বৈচিত্র্যপূর্ণ হুমায়ুন কবির, তার যে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট গত 5 দিন ধরে আমরা দেখেছি যে তিনি বলেছেন আমার কাছে দল আগে নয়, দল যদি আমাকে ভাবে যে টিকিট দেবে না 2026-এ, কুছ পরোয়া নেই, হুমায়ুন কবির নিজের রাস্তা নিজে তৈরি করতে পারে, এরকম কথা তিনি বলছিলেন। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে হুমায়ুন কবির একদম নিজের যে স্ট্যান্ড পয়েন্ট, নিজে মুসলিম ধর্মের একজন বিধায়ক, তিনি বলেছিলেন যে 42 জন একজন যে মুসলিম বিধায়ক আছে বিধানসভার অভ্যন্তরে, তাদেরকে নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর যে বিধানসভার কক্ষ সেখানে অবরোধ করবেন তিনি। তিনি কখনো বলেছিলেন যে ঠুসে দেবেন শুভেন্দু অধিকারীকে, তিনি কখনো বলেছিলেন যে তিনি স্পটেই থাকবেন না, অথচ মুর্শিদাবাদে ঢুকতে পারবেন না শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে এই ধরনের কথা বলা থেকে একদম নিজের দল বিরোধী কথা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপরে তার ধর্ম, দল তিনি আগে মানেন না, তিনি আগে একদম জাতি মানেন, এই ধরনের যে কথাবার্তা তিনি বলেছিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল। একদম তৃণমূল কংগ্রেস থেকে শো কজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে। এক পাতা শো কজ লেটার এসেছিল, এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম হুমায়ুন কবিরের মাধ্যমে যে তিনি 2 পাতার একদম শো কজ লেটারের উত্তর পাঠিয়েছেন, এবং সেই জায়গা থেকে একদম পরবর্তীতে তাকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ডাকা হয়। সেই শৃঙ্খলা রক্ষা কমিটির যে সদস্যরা ছিলেন আমরা জানতে পারছি, তারা কিন্তু অবশ্যই ফিরহাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য এবং অবশ্যই শোভনদেব চট্টোপাধ্যায়। এবং শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক, সেখান থেকে বেরিয়ে আসার পরেই হুমায়ুন কবিরের একদম অবস্থান বদল। তিনি বলে দিলেন যে তিনি পরবর্তীতে তৃণমূল ছেড়ে যাওয়ার কোনো রকম কোনো ভাবনা চিন্তাই করছেন না, এবং তৃণমূল কংগ্রেসের একদম তাদের ইমেজটা যাতে, শৃঙ্খলাটা যাতে একদম সঠিক জায়গায় থাকে, তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সেটাও তিনি দেখবেন। এবং তার যে অভিমানের জায়গাগুলো, সেটাও তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে জানান দিয়েছেন, এবং সেই জায়গাটাও কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে আশ্বস্ত করেছে যে তারাও পরবর্তীতে দেখবে সেই জায়গাগুলোকে কিভাবে রিপেয়ার করা যায়। সুতরাং একটা শান্তির সহাবস্থান। এবং এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে, হুমায়ুন কবিরকে কিন্তু বেশ খানিকটা ধমক খেতে হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, এবং তাই জন্যই তিনি বাইরে বেরিয়ে এসে বিশেষ কিছু একটা বলতে যাননি সাংবাদিকদের সামনে। তিনি তার যে তেজ, তার যে একদম অভিঘাত,
তার ধর্মকে রক্ষা করার যে একদম দায়বদ্ধতা তিনি কাঁধে তুলে নিয়েছিলেন সেই সম্বন্ধে বিশেষ কিছু বলতে শোনা গেল না। শুধু বলতে শোনা গেল যা জিজ্ঞেস করার এই ব্যাপারে একদম শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু সেখানে যে প্রশ্নটা উঠছে যে এতদিন ধরে যখন তিনি বিভিন্ন ধরনের কথাগুলো বলছিলেন তার দায় শোভনদেব চট্টোপাধ্যায় নেবেন কেন, কিংবা তৃণমূল কংগ্রেসের অন্যতম যে বিভিন্ন নেতারা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান কিংবা শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যা ছিলেন তারাই বা তার দায় নেবেন কেন? শৃঙ্খলা রক্ষা কমিটির ভেতরের কি কথা অন্দরের কি কথা আমরা অবশ্যই জানি না, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি একদম ঘরের ছেলে ঘরেই থাকলো, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেই থাকছেন আপাতত। এবং যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ঘুরে বেড়াচ্ছিল রাজনৈতিক পরিমণ্ডলে যে হুমায়ুন কবিরকে কি কোনোভাবে একটা কড়া বার্তা দিতে যাবে তৃণমূল কংগ্রেস কিংবা বহিষ্কার করতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু তেমন কিন্তু কোনো ঘটনা ঘটলো না। হুমায়ুন কবিরকে আপাতত এবার রীতিমতন একদম শো কজ এবং তার পরবর্তীতে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ডেকে তাকে বোঝানো হলো এবং তাতেই কিন্তু ক্ষান্ত দিল তৃণমূল কংগ্রেস। তার কারণ 2026-এর ভোট একদম সামনে এবং মুর্শিদাবাদ বহরমপুরের এই যে এলাকাগুলো সেখানে কিন্তু হুমায়ুন কবিরের একটা বড় একটা প্রভাব কাজ করে। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই ভোটের রাজনীতির ক্ষেত্রে মাথায় রেখেই পরবর্তী দিনে এগোতে চাইবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। তাই জন্য ইতিমধ্যেই এই সময় একদম হুমায়ুন কবিরের মতন একজন সংখ্যালঘু বিধায়ক এবং অবশ্যই মুর্শিদাবাদ থেকে যিনি রাজনীতি করেন, বহরমপুরের এলাকার ছেলে যিনি, তাকে কখনোই চটাতে চাইবে না তৃণমূল কংগ্রেস এবং তাকে কখনো বহিষ্কার করতে চাইবে না তৃণমূল কংগ্রেস, সেটা হয়তো কোথাও গিয়ে আমরা বুঝতেই পারছিলাম। আপনারা কি মনে করছেন, হুমায়ুন কবির পরবর্তীতে কি একদম চেপে চুপে থাকবেন তৃণমূল কংগ্রেসে, 2026-এর টিকিটটা পাবেন তিনি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তাকে দলের মধ্যে রাখলেও তাকে পরবর্তীতে টিকিট দেওয়ার আর ভাবনা চিন্তা করবেন না? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই ভোটের রাজনীতি আগে নাকি দলের শৃঙ্খলা আগে, সেটাও কি মনে করছেন আপনারা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে ভুলবেন না টক টু বাংলা। অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।